দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। কাল মন্ত্রী এমপিদের শপথের জন্য প্রস্তুতি সম্পন্ন। সংসদের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন। সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ। দল মত নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। আর যেটি হলো গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। বিএনপির গুলশান কার্যালয় ঘিরে আজও উৎসবের আমেজ। মন্ত্রিসভা নিয়ে নানা আলোচনা। বিরোধীদের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতারা। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঠিক হবে সরকারি বাসভবন, জানালেন উপদেষ্টা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত 37টি বাড়ি। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। নোট অব ডিসেন্ট ছাড়াই পাশ করার শর্তে জুলাই সনদে সই করল এনসিপি। এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক বলল টিআইবি। নতুন এমপিদের 236 জনই কোটিপতি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি দল মত নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার বেশিরভাগ শেষ হয়েছে। জানিয়েছেন, গুম খুনসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি আর যেন না ফেরে সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই সনদকে অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন বলে দাবি করেছেন তিনি। অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে সরকারের কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতর বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা, ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে।
দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। তারেক রহমানের বিরোধী দলের বাসায় যাওয়ার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বয়ে এনেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল, তবে দেশ ও ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানান, কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় 45 মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। এই কালচারটা, এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, তো এটা একদমই নতুন একটা বিষয় এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে। আমাদের বাসভবনে এসেছেন, এটা নিয়ে আমরা সবাই খুব উৎফুল্ল। সে যেভাবে সবার সাথে দেখা করতেছে, এই জিনিসটা আমাদের কাছে একটা অসাধারণ একটা মনে হয়েছে, মানে একটা আলাদা কিছু। আগামীতে উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, আমরা এই মেসেজটাই দেখতে চাই। আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। পরে ইসলামী আন্দোলনের আমির জানান, সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান। তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি, তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন। আমরা বলেছি, আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি, তখন তো আপনারা করবেন। দলটির মুখপাত্র জানান, মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি যোগ দিবে কিনা তা নিয়ে এখনও দ্বিধা কাটেনি। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ারই নেই। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সেক্টরই ভেঙে পড়েছে, নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোমবার বেলা দুপুর 1টার দিকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দিনের শুরু থেকেই আনাগোনা বাড়তে থাকে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের। পরস্পরকে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত করেন দীর্ঘদিন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয়, কনস্ট্রাকটিভ বিরোধিতা অবশ্যই প্রয়োজন আছে। আমরা অনেক হয়েছে, অনেক, একদম এনাফ ইজ এনাফ। আমরা শুধু আন্দোলন সেটা না,
এটা অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে। দায়িত্বটা আসলে অনেক এটা বাড়তি দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই এলাকার মানুষ সবসময় ম্যাডামের কাছে অনেক প্রত্যাশা ছিল, আর দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায়ী ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে জানানো হয় মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্ধারিত হবেন বলে আশা প্রকাশ করা হয়। জানানো হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মঙ্গলবারের শপথ অনুষ্ঠান নিয়ে পরামর্শ নেন তারেক রহমানের। ওনারা জানিয়েছেন, যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোথায় থাকবেন বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান? গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই জাদুঘরে পরিণত হওয়ায় এ নিয়ে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় নতুন প্রধানমন্ত্রীর থাকার জন্য প্রস্তুত আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সংসদ ভবন চত্বরের স্পিকারের বাসভবনও থাকছে বিকল্প হিসেবে। গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের থাকার জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের। ফ্যাসিজমের প্রতীক হিসেবে সেদিন তার সরকারি বাসভবন গণভবন ছাত্র জনতার ক্ষোভের লক্ষ্য হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকার গণভবনকে রূপান্তরিত করে জুলাই স্মৃতি জাদুঘরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে। বিকল্প হিসেবে থাকছে সংসদ ভবন চত্বরে থাকা স্পিকারের বাসভবনও। এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। ওনারা যেভাবে চান সেভাবে হবে, জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে এক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বাসভবনও প্রস্তুত করেছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। সংসদে বিরোধী দলের নেতার জন্য বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে 29 নম্বর ভবনে থাকতে পারবেন বিরোধী দলীয় নেতা। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। বিরোধী দলের নেতার বাড়ি, এগুলো আমরা প্রস্তুত নিয়ে রেখেছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের বাসায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে 11 দল প্রস্তুত, তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলে জানান জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারিও দেন নেতারা। এই নির্বাচনের দুটি দিক ছিল। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন। শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন, মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না। কোনো 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে হাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে যাবে দেশ। বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই সনদে সই করে দলটির নেতারা। পরে গণমাধ্যমকে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নোট অব ডিসেন্ট ব্যতি রেখে জুলাই সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে তার দল। মঙ্গলবার শপথের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণতা পেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 5.5 মাসের বৈঠক, 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনা আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের সবকটিতে একমত হতে পারেননি সবকটি দল। নোট অব ডিসেন্ট সহ গেল বছরের 17 অক্টোবর এই সনদে সই করে 24টি রাজনৈতিক দল, কিন্তু শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেনি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা এনসিপি। এমনকি জাতীয় সংসদের স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি। সন্ধ্যা 6টার দিকে দলটির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। স্বাক্ষর শেষে প্রায় সোয়া ঘণ্টা পর বের হয়ে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি
নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন, আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি। বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ, তাই সংসদ সদস্য ও সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথের মধ্য দিয়েই শুরু হবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। এর আগে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক গাদা অভিযোগ তোলেন জাতীয় নির্বাচন নিয়ে। বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেটআপটা অনেক আগে করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে, আমার যে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে বসে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে। ভবিষ্যতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন এনসিপির নেতা। এই আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপি যাতে ওগুলো আবার পাহারাদার না হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এবারে নির্বাচনে জয়ী প্রার্থীদের 236 জনই কোটিপতি। এদের মধ্যে 100 কোটি টাকা আছে 13 জনের। অন্তত 62% এমপির নামে 1 একরেরও বেশি জমি আছে, এমন পর্যবেক্ষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। সকালে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠে ছিল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতা হয়নি, তবে আচরণবিধি লঙ্ঘন ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একের পর এক। ভোটের আগেই বাতিল হয় 73% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। আবার পর্যবেক্ষক নিবন্ধন, প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব ও ঋণ সংক্রান্ত তথ্য যাচাই নিয়ে বিতর্ক কম হয়নি। সোমবার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজস্ব গবেষণার তথ্য উপাত্ত তুলে ধরে টিআইবি, যা পরিচালিত হয় 70টি সংসদীয় আসনে। এর মধ্যে প্রায় 46% কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো হয়েছে। জাল ভোট 21 সেন্টারে মিলেছে নির্দিষ্ট প্রতীকে রায় দিতে চাপের অভিযোগও। এই সংসদে যিনি সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন, দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সো আমরা একটি তরুণ সংসদ বলছি, আসলে কিছুটা অনভিজ্ঞ সংসদও আমরা বলতে পারি। টিআইবি জানায়, এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের 84% স্নাতক বা তার বেশি শিক্ষিত, 60% এমপি ব্যবসায়ী। নির্বাচিত সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা। যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন 300 জন সদস্য হবেন, এখন 297 জন আছেন। তাদের পক্ষে কোটিপতি হওয়াটা কিন্তু আসলে খুবই একটা স্বাভাবিক বিষয়, যে বাজার মূল্য, দ্রব্যমূল্য, কস্ট অফ লিভিং সবকিছু মিলে কোটিপতি। কাজে এইভাবে কিন্তু এটা তথ্যটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আমাদের কারো বোঝা উচিত নয় এটা হচ্ছে যে কোটিপতির সংসদ হয়ে গেছে, এটা নেতিবাচক ভাবে দেখা, এটা কোনো সে অর্থে নয়। টিআইবি বলছে, এবারের আয়োজনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নজির মেলেনি, দ্বৈত ভূমিকায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে, অন্য দলে যোগদান করে, অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে, জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দাবি, নির্বাচনের প্রার্থীদের বাস্তব গড় ব্যয় ছিল 1,19,00,000 টাকা, যা অনুমোদিত সীমার চেয়ে 169 ভাগ বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের পীরগঞ্জে সিলমারা ব্যালট ও সিল উদ্ধার করতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন ইউএনও, ওসি এবং নির্বাচনী কর্মকর্তারা। সোমবার বিকেলে পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনার সূত্রপাত হয়। ইউএনও পপি খাতুন জানান, বিদ্যালয়ে কয়েকটি সিলমারা ব্যালট পেপার ও 2টি সিল রয়েছে। খবর পেয়ে সেখানে যান তারা। প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সেখানে লাঠি সোঁটা নিয়ে উপস্থিত হয় স্থানীয় কয়েকজন। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন ইউএনও, ওসি ও নির্বাচনী কর্মকর্তারা। এক পর্যায়ে ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। জনগণের বিশাল ম্যান্ডেট, প্রত্যাশাও আকাশচুম্বী। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, এই প্রত্যাশা পূরণ করে জনগণকে আস্থায় নিয়ে আসাই হবে তাদের
প্রধান চ্যালেঞ্জ। স্থানীয়ভাবে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সহযোগিতা করতে চান সরকারকে। নবনির্বাচিত সংসদ সদস্যদের পরিকল্পনার কথা জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট। সেই সরকারের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন শপথ গ্রহণের। 24-এর গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সরকারের কাছে প্রত্যাশা বেশি সাধারণ মানুষের। বিশাল ভোটের মারফতে পাওয়া ম্যান্ডেট দায়বদ্ধতা বাড়াচ্ছে জনপ্রতিনিধিদের। চাপ থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলছেন নবনির্বাচিতরা। শুধু আমি আমার নিজের কথা বলবো না, জাতীয়ভাবে জাতীয়তাবাদী দলের উপরে এই মাত্রার সংখ্যাগরিষ্ঠতা আমাদের উপরে বিরাট দায়ভার। যে আশা আস্থা আমাদের উপরে অর্পণ করেছে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে তাদের ঘরে আপনার ফলটি উঠিয়ে দেওয়ার। রাজনৈতিক অস্থিরতা, বিপর্যস্ত অর্থনীতি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী চ্যালেঞ্জ এই সরকারের সামনে। নতুন সংসদ সদস্যরা বলছেন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রথম ও প্রধান কাজ। আমি তো মনে করি সবচেয়ে বেশি আমার জন্য একটা চ্যালেঞ্জ যে আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর এবং দেশের মানুষ যে আমাকে গ্রহণ করেছে, আমি খুব গ্রেটফুল আমার এলাকার মানুষের। আমার এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি গতকালকেও আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে আমি আলাপ করেছি। 2 দশক পর ক্ষমতায় দল স্থানীয় নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখার পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধেও কাজ করবেন বলে জানালেন এমপিরা। ড্রাগের সাথে রিলেটেড হলো সন্ত্রাস, এর সাথে রিলেটেড হলো চাঁদাবাজি। আপনার এই তিনটাই কোনোটা করা যাবে না, করতে দেওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের মধ্যে এককভাবে 209টি আসনে বিজয়ী বিএনপি। ফলাফল স্থগিত রাখা হয়েছে 2টিতে, আর 1টিতে স্থগিত রাখা হয় নির্বাচন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধিরা, এদিকে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে গঠন করছে সরকার, তাদের কাছে একচ্ছত্র ক্ষমতা নয়, বরং জবাবদিহিতা ও দায়বদ্ধতা চায় সাধারণ মানুষ। তারুণ্যের প্রত্যাশা বাক স্বাধীনতা, আর রুটি রুজির নিরাপত্তা ও সিন্ডিকেট মুক্ত বাজার যান সব শ্রেণী পেশার মানুষ। 24 জুলাই অভ্যুত্থানের বড় ফসল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার ভোটে তরুণদের জয় জয়কার। গেল 3 নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জুলাই আন্দোলনে অগ্রগামী তরুণদের কয়েকজন এখন নির্বাচিত জনপ্রতিনিধিও। সেই তরুণরা চাইছেন মত প্রকাশের স্বাধীনতা, আধুনিক শিক্ষা ব্যবস্থা আর সাজানো শহর। আমরা আফটারঅল এত এডুকেশন করতেছি কেন? দেশের উন্নতির জন্যই তো। যদি আমরা কথাই না বলতে পারি দেশের ব্যাপারে ঠিকঠাক মতন মন খুলে, তাহলে ওটা যে গভর্নমেন্টই আসুক আমাদের কান্ট্রির আসলে কোনো আহামরি লাভ হবে না। যে এক্সপেকটেশন ছিল আমাদের ছাত্রছাত্রীদের আসলে সেভাবে হয় নাই। আমরা অনিরাপত্তায় অনেক ভুগেছি। নতুন সরকারের কাছে এটাই দাবি যে নিরাপত্তার দিকে, যেহেতু জনগণ রাস্তায় যদি সেফ না থাকে, যে যার কর্মক্ষেত্রে তো আছেই। ট্রাফিক আইনে এই জিনিসটা একটু যাতে নতুন সরকার দেখে, তরুণদের জন্য বিশেষ করে। সব প্রত্যাশা তো পূরণ সম্ভব না হলেও তারা চেষ্টা করবে। এই চেষ্টা কতটুকু সৎভাবে করবে সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। বিশাল একটা ভূমিকা এখানে ছাত্রদের ছিল এই গণঅভ্যুত্থানের পিছনে, এবং বর্তমানে যে আমরা এই 17 বছর পর ভোট দিতে পারলাম, এটা আমাদের একটা বড় পাওয়া। নারীদের চাওয়া পিছুটান থেকে বেরিয়ে সমাজের সকল ক্ষেত্রে সমান অংশগ্রহণের পরিবেশ। মেয়েদের দিকটা দেখে, কারণ মেয়েরা কোনো অংশ এখন পিছায় নয়, সব কাজের ক্ষেত্রে মেয়েরা ভূমিকা রাখছে। বের হইতে ভয় পায় বাসা থেকে, ঠিক আছে? এটা কেন ভয় পায়? কারণ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে? তারা দাঁড়িয়ে থাকে। একটা রাস্তা দিয়ে একটা ছেলে গেলে একটা মেয়েকে কেন টিস করবে? মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। সেটা হচ্ছে বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই, কিন্তু নির্বাচিত সরকার যেন এটা নিশ্চিত করে। 18 কোটি মানুষের সংসদে সরকারকে ভাবতে হবে কাজের খোঁজে হাওড় ছেড়ে ঢাকায় আসা 4 সন্তানের বাবার কথাও। আমার তো আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে, এরপরে আপনার প্রেশার আছে, হ্যাঁ, এতে তো আমাদের চলতে তো হিমশিম খেতেই হয়। হাই স্কুল পর্যন্ত যদি সুন্দর করে ভালো করে আমাদেরকে বরণ পোষণ বলতে কতটুকুই কষ্টটা আপনার যেন আমাদের সীমিত হয়। গ্যাস এবং পানির যদি সচরাচর রাখে, তাহলে আমাদের মনে করেন যে এলপি গ্যাস কিনে বর্তমানে একটা গ্যাসের দাম হচ্ছে 1450 টাকা,
আমি বর্তমানে কিনি 2900 টাকা দিয়ে। যদি এগুলো সে খেয়াল দেয় তা আমি মনে করি আমাদের কর্মজীবীদের জন্য অনেক ভালো হবে। আমরা কোনো শৃঙ্খল, কোনো গ্যাঞ্জাম, কোনো দিয়াবাজি, চাঁদাবাজি এই সে অনেক কিছু আমরা দরকার নাই। আমরা শান্ত সুস্থ থাকলেই আমরা শান্ত। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এখন সকালের বাজারে। মূল্যস্ফীতির লাগাম টানা তাই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। সাধারণের আহ্বান, ভাঙতে হবে সিন্ডিকেট, পুনর্গঠন করতে হবে দলীয় সংস্কৃতি। এক মুঠো ভাত জোটা খুব কঠিন ব্যাপার আছে। আশা করি একটা নির্বাচিত সরকার আসলে আমরা ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবো। সরকার সিন্ডিকেট করে, পুলিশ, সেনাবাহিনী সবাই সিন্ডিকেট করে, কেউ বাংলাদেশ ভালো না। 2 টাকার জিনিস 10 টাকা লয়। নিজেকে পরিশুদ্ধ হইতে হবে রাজনৈতিক দলগুলোকে। ওর নিজের যে জিনিসগুলো আছে, কালচারগুলো আছে, তারপর অনেক দিন ধরে যে প্র্যাকটিসগুলো আছে, নেগেটিভ প্র্যাকটিসগুলো, এগুলো আগে বন্ধ করতে হবে। নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচিত সরকারকে সহায়তার আশ্বাস সাধারণ মানুষের। এই সংসদের প্রতিনিধিরা কথা রাখবেন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।